ভালো আছো সবাই। আজকে ক্লাস 3 তোমাদের লেকচার 14 হতে যাচ্ছে। আমরা কিন্তু টেন্স নিয়ে আলোচনা করছি এবং আমার মনে হয় তোমাদের খুব মজা লাগছে এবং এটা বারবার দেখবা, যত দেখবা টেন্স তোমার মাথায় ঢুকে যাবে। আজকে আমরা ফিউচার ইনডিফিনিট নিয়ে আলোচনা করব। তোমরা দেখো ফিউচার ইনডিফিনিট আমরা গতদিন আলোচনা করেছি পাস্ট ইনডিফিনিট নিয়ে, আমার মনে খুব ভালোভাবে বোঝার কথা। আর এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট, এই টেন্সগুলো আমি যেভাবে শেখাচ্ছি ঠিক সেভাবে মাথায় রাখবে। এত দ্রুত তুমি টেন্স বুঝবা তুমি কল্পনা করতে পারবে না। আরও মজা আছে টেন্স নিয়ে। তো আমরা টেন্স শেষ করে অন্য কিছুতে আমরা কিন্তু যাব, কেমন? আর আমাদের কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারে তোমাদের কিন্তু কোশ্চেন আছে, কোশ্চেনগুলো সংগ্রহ করার চেষ্টা করো। প্যারেন্টসকে বললেই হবে, পরীক্ষাগুলো দাও। আর তোমার প্যারেন্টসরা আসতে না পারলে প্যারেন্টসকে বলো, আমরা ইমেল অ্যাড্রেস দিলে আমরা পাঠিয়ে দেবো, তোমার কোশ্চেন পাঠিয়ে দেবো। পরীক্ষা দিয়ে 4টা, তোমার বাবা মা যে আসতেও না পারে, 4টা কোশ্চেন 4টা খাতা তোমরা এসে আমাকে জমা দিয়ে দিবা। তোমার বাবা যে কোনো একদিন এসে জমা দিলেই হয়ে যাবে। তো ঠিক আছে, আমরা ক্লাসে ফিরে যাচ্ছি। হ্যাঁ, তাহলে আমাদের ফিউচার ইনডিফিনিট তোমরা ভালো করে খেয়াল করো যে ফিউচার ইনডিফিনিটটা কি, ফিউচার মানে কি এটা আগে বুঝতে হবে। ফিউচার হচ্ছে অপেক্ষমান, যা এখনো ঘটেনি কিন্তু ঘটবে, যা এখনো হয়নি, অদৃশ্য, কি হবে জানি না, এটাই ফিউচার। আর যার জন্য অপেক্ষা করতে হয় এটাই ফিউচার, যাকে আমরা বাংলায় বলি ভবিষ্যৎ। তো আমি তোমাদের এর আগে বলেছিলাম যে ইনডিফিনিট মানেই কিন্তু একটা যে কোনো কাজের একটা অভ্যাসকে বোঝায়, যা আমরা সচরাচর করি। আর ফিউচার ইনডিফিনিট হচ্ছে ভবিষ্যতে যা হবে ওটাও তো একটা কাজ। আজকেই ধরো তুমি খেয়েছো, আগামীকাল তুমি খাবা না, তাহলে আজকের খাওয়ার সাথে আগামীকালে খাবারের মিল থাকতেও পারে, আবার নাও পারে, কিন্তু তুমি তো খাবে। তুমি আজকে যা করেছো আগামীকালে হয়তো সেটা করতে যাবে, কিন্তু সেটা অন্যরকম হতে পারে বা একই হতে পারে, কিন্তু সেটা তো এখন তুমি করোনি। এই যে ব্যাপারগুলো, যে একটা অপেক্ষমান, একটা ভবিষ্যৎ বোঝাচ্ছে, এটি একটা ফিউচার ইনডিফিনিট। ঠিক আছে, ঘুরে ঘুরে আসবে, ঘুরে ঘুরে আসবে। তো ফিউচার হচ্ছে ভবিষ্যতের একটা অভ্যাস, ভবিষ্যতের কোনো কাজকর্ম যা নিয়মিত করে থাকি সেটাই কিন্তু বোঝায়। এর এখন বাংলায় চেনার বুদ্ধি কি? আমরা যেহেতু বাংলা ভাষাভাষী, আমরা বাংলায় কথা বলি, বাংলাটা আগে বুঝতে হবে। তাহলে আমরা কি করব? চলো আমরা বাংলা সাউন্ডটা আমরা দেখব হচ্ছে বে, ব, বেন। এই বে, ব, বেন, এই 3টা সাউন্ড বাংলায় যদি তুমি পাও তাহলে ওটাকে আমরা ফিউচার ইনডিফিনিট বলবো। মনে থাকবে কি থাকবে? বে, ব, বেন, এটা থাকলে আমরা কোন টেন্স বলবো? ফিউচার ইনডিফিনিট। আর নেগেটিভে যেটা আমি তোমাদের বলবো, নেগেটিভে কি হবে জানো? নেগেটিভে ডট ডট প্লাস না, এর মানে হচ্ছে বে না, ব না, বেন না। তাহলে নেগেটিভে কিভাবে বলবা? সাউন্ড কিভাবে বুঝবা? বে না, ব না, বেন না, এতটুকু বোঝার চেষ্টা করো। এবারে ভার্বাল সাইন। ভার্বাল সাইন মানে কি? সাইন মানে চিহ্ন। তাহলে ভার্ব কিভাবে থাকবে? ফিউচার ইনডিফিনিটে তোমার যে মেইন ভার্ব, এর আরেক নাম প্রিন্সিপাল ভার্ব, এটা কিভাবে থাকবে? V1-এ থাকবে, 2-তে না 1-এ? V1-এ। তাহলে আমরা লিখে দিই V1-এ থাকবে। V1 মানে কি? ভার্ব প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা ভার্বাল সাইনে পেয়ে গেলাম। এখন ফিউচারে হেল্পিং ভার্ব কি হবে? হেল্পিং ভার্ব তোমাদের মনে আছে? হেল্প মানে কি? সাহায্যকারী। হেল্পিং মানে সাহায্যকারী। তাহলে মেইন ভার্বকে যে ভার্ব হেল্প করে সেটাই হেল্পিং ভার্ব। মেইন ভার্বকে যে ভার্ব হেল্প করে সেটাই কিন্তু হেল্পিং ভার্ব। তোমরা কি বুঝে গেছো? তাহলে আমরা হেল্পিং ভার্বটা দেব হচ্ছে শ্যাল, আর একটা হচ্ছে উইল। এই দুটো কিন্তু মেইন ভার্বকে হেল্প করবে। আর এখানে চালাকি শিখে নাও, ফিউচার যেখানে শ্যাল উইল সেখানে, ফিউচার যেখানে শ্যাল উইল সেখানে। তোমরা কি বুঝছো? এখন এখানে হেল্পিং ভার্বের নেগেটিভে কিভাবে থাকবে এটাও শিখিয়ে দিই। এই শ্যাল নট, এটাকে সংক্ষেপে যদি লেখো তাহলে হবে শান্ট। তোমরা বুঝছো? আর যদি উইল নট লেখো তাহলে উইল নট। আর যদি তুমি শর্ট করে লেখো তাহলে হবে অন্ট। দেখো তো, তোমরা বুঝতে পারছো? তাহলে নেগেটিভে থাকবে শ্যাল নট অথবা উইল নট। তুমি যদি শর্ট করো, একে ইংলিশে বলা হয় শর্ট ফর্ম বা কন্ট্রাক্টেড ফর্ম। কন্ট্রাক্টেড ফর্ম অথবা শর্ট ফর্ম, এটা হচ্ছে লং ফর্ম। শ্যাল নট এটাকে বলবো শান্ট, উইল নট এটাকে বলবো অন্ট, উইল নট
ওন্ট, শান্ট, ওন্ট, শান্ট। তাহলে এটাকে আমরা বলবো কন্ট্রাক্টেড ফর্ম অথবা শর্ট ফর্ম, এটা লং ফর্ম। তোমরা হেল্পিং ভার্বও বুঝে গেলে, কেমন? চলো আমরা এবার উদাহরণে আমরা বুঝে নেব কিভাবে এটা করতে হয়। প্রথমে আমরা করব হচ্ছে বে দিয়ে। বে দিয়ে আমরা করবো, এমন একটা সাউন্ড করব যাতে এখানে বে চলে আসে, ঠিক আছে? তাহলে সে খাবে, দেখো তো বে আসছে। তারপরে তারা খেলবে, দেখো। তাহলে আমরা কিন্তু ঠিক সেভাবে করবো। এখানে প্রথমে সাবজেক্টটা নেব, তাহলে সের ইংরেজি কি? হি অথবা সি, হি অথবা সি। তাহলে সি হি যে কোনো একটা দিলে হবে। বে সাউন্ড আছে, কি সাউন্ড আছে? বে, সে খাবে। তাহলে বে সাউন্ড থাকলে ফিসে ইনডেফিনিট। এখন তো আমি হেল্পিং ভার্ব বসাতে যাব, তাহলে হেল্পিং ভার্ব কি হবে? শ্যাল অথবা উইল হবে। মনে রাখবা শুধু আই এবং উই, বলো আমার সঙ্গে, আই এবং উই এর সঙ্গে শ্যাল হয়, আর বাকি পৃথিবীর সবার সাথে হয় উইল। মনে থাকবে না? আই উই, আই উই, আই উই শ্যাল, আর সবার সাথে উইল। তবে হ্যাঁ, আমেরিকান ইংলিশে আমেরিকানরা কিন্তু তোমার শ্যাল ইউজ করে না, ওরা সব উইল ইউজ করে। শুধু ব্রিটিশরা শ্যাল উইলকে আলাদা করে ইউজ করে, এটা তোমরা মাথায় রাখবা। তাহলে আমরা লিখব শি উইল। তাহলে খাবে, তাহলে খাবে, খাওয়ার কি? ইট। ভার্বাল সাইন কি হবে? V1, তাহলে ইটই হবে। তাহলে শি উইল ইট। আচ্ছা, তারা খেলবে, তারা ইংরেজি কি? দে উইল, খেলার ইংরেজি প্লে, এটা প্রেজেন্ট ফর্ম। দেখো V1 এ আছে, এটা V1 এ আছে না? আচ্ছা, এবারে চলে আসো ব দিয়ে। সাউন্ড কিন্তু আমরা পেয়েছি, দেখো এই যে সাউন্ড, এই যে সাউন্ড। আমি সেখানে যাব, ব পেয়েছো? আমি সেখানে যাব, দেখো তো ব পেয়েছো? ব। আচ্ছা, আরেকটা আমরা করি। আমরা দেখব, এখানে দেখো ব পেয়েছো। তাহলে আমি সেখানে যাব, আমরা দেখব। তাহলে সাবজেক্ট নিয়ে আসো, আমি। তাহলে আমি দেবো আই, তারপরে কি হবে? শ্যাল। উইল দিলেও হবে, আই শ্যাল। তাহলে আমি যাব। মনে রাখবা ইংলিশ যখন করতে যাবে তখন সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর অন্য কিছু আনবে, মনে থাকবে। তাহলে আমার সাবজেক্ট হচ্ছে আমি, ভার্ব হচ্ছে যাব, আর হেল্পিং ভার্ব হবে শ্যাল। এই যে দেখো লেখা আছে আই শ্যাল গো, কোথায় যাবে? সেখানে। এটা মেইন ভার্বের পরে হয়, আই শ্যাল গো দেয়ার। আমরা দেখব, তাহলে উই মানে আমরা, উই শ্যাল দিতে পারো, উইল দিলেও ভুল হবে না। উই শ্যাল, দেখেন কি? সি, উই শ্যাল সি। তোমরা কি বুঝতে পারতেছো? আচ্ছা, এবার আসো বেন। বাবা চিঠিটি লিখবেন। দেখো তো বেন পাইছো? বাবা চিঠিটি লিখবেন। আচ্ছা, এবার আসো মা। মা রান্না করবেন। মা রান্না করবেন। দেখো এখানেও বেন, এখানেও বেন। তাহলে যদি কোনো বাংলা বাক্যের শেষে এই সাউন্ডগুলো থাকে তাহলে আমরা ওই বাংলা বাক্যটাকে বলবো টেন্স অনুসারে ফিউচার ইনডিফিনিট। আর ওটাকে যখন আমরা করতে যাব সবসময় মনে রাখবা বাংলা বাক্যকে ইংরেজি করতে গেলে প্রথম অংশ সাবজেক্ট, দ্বিতীয় অংশ ভার্ব, তারপরে বাকি অংশ নিয়ে আসবা, তাহলে তোমার ভুল হবে না। তাহলে বাবা চিঠিটি লিখবেন, তাহলে আমরা সাবজেক্ট হিসেবে বাবাকে আগে নেই, তাহলে কি হবে? ফাদার। এবার কি? ভার্ব নেব।
ভাবনার আগে তোমাকে খেয়াল করতে হবে এখানে কোনো সাবজেক্টিভ ভার্ব দরকার হবে কিনা। তাহলে ফাদারের সাথে আমার সাবজেক্টিভ ভার্ব কি হবে? উইল হবে। তাহলে ফাদার উইল। আচ্ছা, এবার আমি কি নিলাম? ফাদার কি? এবার আমি লিখবেন কে নেব না? দেখো কিভাবে বাক্যটা হয়। বাবা লিখবেন চিঠিটি, বাবা লিখবেন চিঠিটি। তাহলে কি প্রথমে সাবজেক্ট আসে, তারপর ভার্ব আসে, তারপর কর্ম আসে। তাহলে আমরা বাবা লিখবেনটা আগে লিখে নেই। তাহলে ফাদার উইল রাইট, রাইট V1 হবে, এটা তোমাদের তো খেয়াল থাকতে হবে, তাই না? কি লিখবেন? চিঠিটি। টি থাকলে দা হয়। ফাদার উইল রাইট দা লেটার। দেখো তো কেমন হয়ে গেল। এবারে দেখো মা রান্না করবেন, তাহলে মার ইংরেজিটা আগে লিখে নিই। মাদার উইল, রান্না ইংরেজি কি? কুক। ব্যাস। এখন এটাকে যদি তুমি ইন্টিগ্রেটিভ করতে যাও, তখন এগুলোকে আমরা ইন্টিগ্রেটিভ করি। তখন দেখো উইল শি ইট, তিনি কি খাবেন? একটা চালাকি দেখো, ইন্টিগ্রেটিভ করার সময় এই যে হেল্পিং ভার্ব শ্যাল উইল এগুলো সাবজেক্টের আগে বসে। ইন্টিগ্রেটিভ করার সময় হেল্পিং ভার্ব সাবজেক্টের আগে সব সময় বসে। তাহলে উইল শি ইট হয়ে গেল। তারপরে তুমি আরেকটা দাও, এটাই দাও, ধরো আই শ্যাল গো দেয়ার, এটি ইন্ডিকেটিভ করো, কি হবে? শ্যাল আই গো দেয়ার। তখন কি দাঁড়াচ্ছে? আমি কি সেখানে যাব? শ্যাল আই গো দেয়ার। উইল শি ইট, সে কি খাবে? তাহলে তোমরা কি অ্যাফার্মেটিভ শিখলা, ইন্ডিকেটিভও শিখে গেলা। তাহলে দেখো এই উইল এবং শ্যাল কিন্তু সাবজেক্টের আগে বসছে। ক্লিয়ার? এবার আমরা এটাকে নেগেটিভ করব, কিন্তু আমরা একটা নেগেটিভ করি, উই শ্যাল সি, এটাকে নেগেটিভ করি। তাহলে তুমি কি আমরা দেখব এটাকে নেগেটিভ কি হবে বলো তো? দুইভাবে হয়, উই শ্যাল নট। তুমি যদি নট আলাদা করে দাও তাহলে হবে উই শ্যাল নট। আর যদি বলো না স্যার আমি শ্যাল নটকে আমি আলাদা করে লিখবো না, আমি কন্ট্রাক্টেড ফর্ম অথবা শর্ট ফর্মে লিখবো, তখন কি হবে? শান্ট। শান্ট কি হবে? সি। দেখো তো কঠিন না সহজ? তাহলে তুমি এভাবেও লিখতে পারো, এভাবেও লিখতে পারো। একটা চালাকি শেখো, যখন আমরা কোনো কিছু শর্ট করব, এই যে নট, এই নটকে শর্ট করতে গেলে তখন ওটা উঠে যায়, গিয়ে অ্যাপোস্ট্রফি হয়ে যায়। তখন এটা কি হয়ে যায় দেখো তো? এটা তখন এনটি হয়ে যায়। এই নটকে শর্ট করলে কি হয়? এনটি, অ্যাপোস্ট্রফি হবে তবে টি। তাহলে এখানে শ্যাল নটটা দেখো শান্ট হয়ে গেছে, এই নটের খালি এনটি হয়েছে, দেখছো? সব ক্ষেত্রে এটা করতে হবে। এবার আমরা এইটা করব নেগেটিভ। তাহলে ফাদার উইল রাইট দ্য লেটার, নেগেটিভ করলে কি হবে? ফাদার উইল নট, অথবা কি লিখবা বলো? ওন্ট রাইট দ্য লেটার। ব্যাস দেখো, তাহলে কিন্তু তোমরা এটা বুঝে গেলে। ফাদার উইল নট রাইট দ্য লেটার অথবা ফাদার ওন্ট রাইট দ্য লেটার। তাহলে তোমরা কিন্তু এটা পুরোটাই বুঝে গেলে। এই হচ্ছে আমাদের ফিউচার ইনডেফিনিট। আমরা কিন্তু তিনটে ইনডেফিনিট শিখালাম, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, ফার্স্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিট। এর তিনটা ভাষায় করবো, আমি তিনটার উপরে কিন্তু আবার আলোচনা করব। তারপরে আমি অন্য টেন্সে যাবো। ধীরে ধীরে শেখো, তোমরা ছোট মানুষ, আমার মনে হয় যে খুব মজা করে বলি। তাহলে আমরা কি জানলাম? বাংলা সাউন্ড শিখতে হবে, ভার্বাল সাইন, হেল্পিং ভার্ব শ্যাল উইল, এগুলো ঠিক আছে। এবারে আমরা এটা মুছে দেব। এবার তোমাদের ইংলিশ টু ইংলিশ কিছু জিনিস দিয়েছি, এটা তোমরা একটু নাও। ইংলিশ টু ইংলিশ সবাই লিখে নিবা। আমরা আপাতত নতুন কিছু করাবো না, টেন্সটা শেষ হওয়ার পরে করাবো। লিখে নাও। থিঙ্ক,
থিঙ্কের পরে তোমরা নাও, থিঙ্ককে আমরা বলতে পারি ওয়ারি অথবা কনসিডার। দুই নম্বরে আমরা নিতে পারি তোমাদের কিছু কিছু দিয়ে দিই, কান্ট্রি। কান্ট্রিকে আমরা দিতে পারি ল্যান্ড। তারপর স্টেট, এগুলা লিখে নাও সবাই। 3 নাম্বার লিসেন। তারপর হিয়ার, এগুলো অনেক সময় ডাবল হয়ে যেতে পারে, তাতে সমস্যা নেই। হিয়ার, আরেকটা হচ্ছে ওবে। 4 নাম্বার ওয়ার। ওয়ার মানে কি? যুদ্ধ। এটাকে দিতে পারি ব্যাটল। আরেকটা স্ট্রাগল। 5 নম্বরে দেওয়া হচ্ছে ক্লাস। ক্লাসকে আমরা বলতে পারি গ্রুপ। ক্লাসকে আমরা গ্রুপ বলতে পারি, আরেকটা বলতে পারি টিম বলতে পারি। একটা টিমও একটা ক্লাস। 6 নাম্বার স্টুডেন্ট। এটা খুব ভালো জিনিস। স্টুডেন্টকে আমরা বলতে পারি পিউপিল। আরেকটা বলতে পারি লার্নার। তারপরে বলতে পারি ট্রিপ। ট্রিপকে বলতে পারি হচ্ছে জার্নি। জার্নি বলতে পারি, আরেকটা বলতে পারি ট্যুর। তারপরে বলতে পারি আমরা কুইক। কুইককে বলতে পারি ফাস্ট। আর একটা হচ্ছে র্যাপিড। তারপর আমরা বলতে পারি ওয়াচ। ওয়াচ মানে কি? দেখা। এটাকে বলতে পারি ভিজিট অথবা ভিউ। তারপরে 10 নম্বরে এটা বলতে পারি আমরা, এটা দেওয়া হচ্ছে ফ্রিডম। ফ্রিডম মানে স্বাধীনতা। ফ্রিডমকে বলতে পারি লিবার্টি। আর একটা ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে? তাহলে স্টুডেন্ট, তোমরা ভালো করে খেয়াল করো। থিঙ্ক মানে লিখে নাও, তোমরা ব্র্যাকেটে লিখে নাও। থিঙ্ক মানে চিন্তা করা। এই থিঙ্ককে আমরা বলতে পারি ওয়ারি। ওয়ারি মানেও চিন্তা করা, দুশ্চিন্তা করে আমরা যেটা। কনসিডার মানে হচ্ছে চিন্তা করা বা বিবেচনা করা। কান্ট্রি মানে একটা দেশ। একটা দেশকে বলতে পারি আমরা ল্যান্ড। এটাকে বলতে পারি স্টেট। তারপরে লিসেন মানে শোনা। এটাকে আমরা বলতে পারি হিয়ার। হিয়ার মানে শোনা। অবে মানেও কিন্তু মান্য করা বা শোনা। অবেটা কেন হয়ে যায়? তোমার বাবাজি বলে, বাবু এটা করো তো, তুমি এটা মান্য করলা, তার মানে শুনলা। ওয়ার মানে যুদ্ধ। এটাকে বলতে পারি ব্যাটল। ব্যাটল। আর একটা হচ্ছে স্ট্রাগল, STRUGGLE। তাহলে আমরা ওয়ার মানে যুদ্ধ, এটাকে বলতে পারি ব্যাটল, স্ট্রাগল। তোমরা লেখার সময় কিন্তু অবশ্যই খাতায় লেখার সময় ওয়ার মানে যুদ্ধ এটা ব্র্যাকেটে লিখবা। আমি লিখলাম না, তোমরা লিখবা, ঠিক আছে? ক্লাস মানে একটা গ্রুপ। একটা স্টুডেন্টকে নিয়ে কিন্তু একটা ক্লাস হয় না, কিছু স্টুডেন্ট মিলেই কিন্তু একটা ক্লাস তৈরি হয়। তখন এই ক্লাসকে আমরা বলি গ্রুপ অথবা টিম। একটা টিমকেও কিন্তু একটা ক্লাস বলা যায়। এটা আরও হয়, আমরা দুটো করে দিচ্ছি। স্টুডেন্ট মানে শিক্ষার্থী বা ছাত্র বা ছাত্রী। পিউপিল আর একটা লার্নার। তোমরা সবাই পিউপিল, তোমরা সবাই স্টুডেন্ট, তোমরা সবাই লার্নার। ট্রিপ মানে ভ্রমণ যেটাকে বলে, একে আমরা জার্নি বলতে পারি, ট্যুর বলতে পারি। তারপরে কুইক মানে কি? তাড়াতাড়ি।
একে ফাস্ট বলতে পারি, ফাস্ট। আরেকটা বলতে পারি র্যাপিড, র্যাপিড মানে দ্রুত, ফাস্ট মানে দ্রুত। কুইক দিয়ে আমরা এটা বলতে পারি। ওয়াচ মানে দেখা, পর্যবেক্ষণ করা। ভিজিটও বলতে পারি, তোমার ভিউ বলতে পারি, ঠিক আছে। এটা তুমি আরেকটা দিতে পারো, সি হয়। ওয়াচ মানে দেখা বা সি, এটাও কিন্তু হয়। ফ্রিডম মানে স্বাধীনতা, একে আমরা বলতে পারি লিবার্টি বা লাইবার্টি, লিবার্টি বা লাইবার্টি। আর একটা ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা। তাহলে আমরা কিন্তু এগুলো শিখলাম, তোমরা সবাই এগুলো একবার দেখে নাও যাতে তোমরা এটা বাসায় বসে লিখতে পারো। এইটার মাধ্যমে তুমি আস্তে আস্তে অনেকগুলো ওয়ার্ড শিখে ফেলবে। আমি দেখো কতগুলো ওয়ার্ড দিলাম এর মধ্যে, এগুলো খুব জরুরি, তাই না? আর আমাদের যে কোশ্চিনগুলো হচ্ছে, তোমাদের যে পরীক্ষাগুলো হচ্ছে, এটার সাথে এটা মিল থাকবে না, কিন্তু আমরা কিন্তু কোনো এক সময় এই সিমিল ওয়ার্ড কিন্তু কোশ্চেনে দিয়ে দেবো, দেখি তোমরা কেমন পারো। দুটো করে লিখতে হবে কিন্তু। তা আমার মনে হয় তোমরা একটু যত্ন করে করো, আর আমি তো আস্তে আস্তে করে আগাচ্ছি তোমাদের জন্য। আর আমার স্টুডেন্ট, তোমরা একটু মনোযোগ দাও। আর আমার অভিভাবক যারা আছেন তারা, ওরা ছোট মানুষ, একটু আপনার ধরে শিখিয়ে দিবেন। কোথাও প্রবলেম হলে আমাকে ফোন দিবেন। আর আমি খুব বেশি করে ওদের দিচ্ছি না, আসলে ওরা ছোট মানুষ, লোড নিতে পারবে না, বিরক্ত লাগবে, ঠিক আছে? আর আপনারা একটা অনুরোধ আপনাদের কাছে, আপনারা পরীক্ষাটা দেওয়ান, নোটসগুলো নেন, আপনাদের সন্তানের স্বার্থে বলছি। টিচারের কথাগুলো শোনেন, কাজে লাগবে। আর অনেকেই গা ভাসিয়ে দিয়েছে, এটা করবেন না, কেননা ঈদের পরে কিন্তু একটা সম্ভাবনা আছে, পরীক্ষা কিন্তু হবে, কোনো মিস নেই। অনেকে ভাবতেছে পরীক্ষার হবে না, দেশ থেকে লেখাপড়া উঠেই গেল, তা কিন্তু নয়। আপনাকে সচেতন হতে হবে। একটা জিনিস মনে রাখবেন, আজকে যে বাচ্চাকে অলওয়েজ কাছে পাচ্ছেন, এই জায়গাটা যে আপনি পূর্ণ করতে পারেন, এখানে যে কিছু দিতে পারেন, ওরা যখন আবার সবাই একসঙ্গে হয়ে যাবে, দেখবেন যে আপনার বেবিটা একটু এগিয়ে থাকলো, তখন কিন্তু এই বেবিটা একটু ব্যতিক্রম বেবি হবে। সেটা কি আপনার ইচ্ছা হয় না? খুব সাবধান, এখানে অনেক চালাক হতে হয়, সবসময় কিন্তু এই সুযোগটা পাবেন না। এখন তো হিউজ টাইম পাচ্ছেন বাচ্চাকে শেখানোর জন্য, আমরা শেখাচ্ছি, এই জন্য আপনারা গা ভাসিয়ে দিবেন না, শিখান, একসময় কাজে লাগবে। আজকে যে কথাগুলো আপনাদের বলছে, আমাদের যখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, আপনি কিন্তু আমাকে এভাবে নিতে পারবেন না, প্রশ্নই ওঠে না। এই জন্য আমরা চাচ্ছি ওই আপনাদের কমলমতি বাচ্চাগুলো, ওরা ছোট মানুষ, ওরা কিন্তু বোঝে না, ওদেরকে পিছিয়ে রাখবেন না। এই জন্য আমাদের অনেক গার্ডিয়ান আমাদের থ্যাঙ্কস দিচ্ছে, ভালো লাগে। আবার আমরা আরও গার্ডিয়ানের কাছে অনেক ফোন আশা করি, সহযোগিতা আশা করি, তারা কিন্তু করছেন না। তা আমি মনে করি ক্লাসগুলো দেখেন, পরীক্ষাগুলো নেন, অনেকভাবে করা যায়। আপনার আমেরিকা থেকে বাংলাদেশে পরীক্ষা হচ্ছে, সব অনলাইনে। তা আমরা তো একদম আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। তো ঠিক আছে, ক্লাস কেমন লাগছে জানি না, চেষ্টা করে যাচ্ছি আমার সাধ্যমতো। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমরা সেই কামনাই করছি আমি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।